সবাইকে আমার প্রাণ ঢালার শুভেচ্ছা। আজকে আমার আলাপের প্রসঙ্গ মহাকালের পদযাত্রায় মানুষের সমাজ গঠনের নেপথ্যে কাহিনী। আবার বলছি, মহাকালের পদযাত্রায় মানুষের সমাজ গঠনের নেপথ্যে কাহিনী। আর যতগুলো সমাজ আমরা পেরিয়ে এসেছি, প্রত্যেকটা সমাজ ব্যবস্থায় জ্ঞানী গুণী সমাজ বিজ্ঞানীরা ছিলেন, কিন্তু কোনো একটি সমাজ ব্যবস্থায় মানুষের ভিতরে রেষারেষি, হানাহানি, শোষণ, নিপীড়ন, ধর্ষণ সবকটা সমাজই আমরা দেখতে পেয়েছি, এবং এগুলোর কোনো সমাধানও অতীতের কোনো সমাজ ব্যবস্থায় হয়নি। 5টি সমাজ ব্যবস্থা আমরা অতিক্রম করে এসেছি। প্রথম সাম্যবাদী সমাজ, গোত্র ভিত্তিক দাস, সামন্ত, পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ। এর কোনো কালে মানুষের সুশৃঙ্খল জীবনযাপন আমরা ইতিহাসে দেখতে পাইনি। অকাল মৃত্যু, ধর্ষণ, মারামারি, যুদ্ধ কোনো কোনো সময় এত বেশি ছিল, অর্থাৎ রাজা বাদশাহদের আমলে, সামন্ত যুগে নিষ্ঠুর যুদ্ধ হতো, রাজায় রাজায় যুদ্ধ হতো। কাজে কোনো কালেই এই যুদ্ধবিহীন শান্তিময় সমাজ আমরা দেখে আসি নাই। কিন্তু সব সময় মানুষ শান্তিকামী ছিল, শান্তি চেয়েছে, আজও মানুষ শান্তি চায়। উপায়টা কি, কোনভাবে এই শান্তিটা আসবে, এটা বর্তমানে আমরা সবাই এটা নিয়ে ভাবি। শান্তি কিভাবে আসবে, যুদ্ধ থাকবে না, শান্তি। সমাজের কোনো সময় কোনো বিজ্ঞানীরা প্ল্যান করে, পরিকল্পনা করে সামন্তবাদ সৃষ্টি করে নাই, বা জমিদার যুগ কোনো মহাজ্ঞানী, কোনো সমাজবিজ্ঞানী এটা পরিকল্পিতভাবে সৃষ্টি করে নাই। মহাকালের পদযাত্রায় মানুষ তার সুখ সমৃদ্ধির জন্য এক একটি সমাজ ব্যবস্থা সৃষ্টি হয়েছে সমাজের ভিতর থেকে। সামন্তবাদ এটা সমাজের ভিতর থেকে সৃষ্টি হয়েছে। দাস যুগ এটা সমাজের ভিতর থেকেই সৃষ্টি হয়েছে, কিন্তু ওই সময়ের কোনো জ্ঞানী লোকেরা তাদের ডায়ালেকটিক্যাল বস্তুবাদী জ্ঞানের অভাবের কারণে সমাজটাকে সুখ দিতে পারে নাই। আর তাছাড়া ধারাবাহিক বিবর্তনবাদের নিয়মে সমাজটা এগিয়ে চলে, এবং মানুষ যখন অসুবিধা ভোগ করে, কষ্ট পায়, তখন সে ভাবে এই সমাজটা ভালো না। কাজে অনন্তকাল ধরে মহাকালের পদযাত্রায় যাত্রা পথে আমরা সমাজ দেখেছি, সমাজ ব্যবস্থা দেখেছি, কিন্তু কোনো জায়গাটা স্থির হয়ে থাকে নাই। এটা পিছিয়ে গেছে, সামনে আর একটা এসে গেছে, পিছেরটা ধ্বংস হয়ে গেছে, নূতন করে এসছে। এটি আমরা দেখে আসছি, এটাই হলো অতীতের ইতিহাস। এখন কেন এক একটা সমাজ ব্যবস্থা টেকে নাই কেন? অর্থাৎ মানুষ আশা করে এক একটা ব্যবস্থা দাঁড় করিয়েছে, সেখানে মানুষ সুখ পায় নাই। যখনই সুখ পায় নাই, তখনই এটা ধ্বংস হয়ে গেছে। মানুষের সংগ্রামের ভিতর দিয়ে মানুষ যেটা চায় না সেটা থাকে না। মানুষ সামনের দিকে যায়, সবসময় সামনের দিকে যায়। আজও আমরা সামনের দিকে যাচ্ছি। মহাকালের পদযাত্রায় আমরা বা আমাদের অতীত কোন জায়গায় থেমে থাকে নাই।
সামনের দিকে এগোচ্ছে। কাজেই কোনো মানুষ সামন্তবাদ, পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ এটা কোনো মানুষের সৃষ্টি না। এটা সমাজে মানুষ কর্তৃক এই ব্যবস্থাটা এসছে এবং মানুষ সুখের জন্য এই সমস্ত ব্যবস্থা করছে। সুখ হয় নাই, পিছনে কারণ ছিল কি? অতীতকালের কোনো জ্ঞানী লোকদের ভিতরে বস্তুভিত্তিক অর্থাৎ ডায়ালেকট্রিক্যাল ম্যাটেরিয়ালিজম এটা ছিল না। সবাই এই আবেগে আর ভাবাবেগে সব সমাজ ব্যবস্থাগুলো পরিচালিত হতো। একমাত্র এই 1800 থেকে কার্ল মার্ক্সই এটাকে নিয়ে চিন্তা করছে এবং উনি দান্দিক ঐতিহাসিক বস্তুবাদ অর্থাৎ দ্বন্দ্ববাদের আলোকে সমাজ, তার অর্থনীতি, তার রাজনীতি, তার উৎপাদন ব্যবস্থা, তার জীবনের সব কিছু দ্বন্দ্ববাদের আলোকে যখন এটা এসছে, মার্ক্সবাদ যখন এসছে, তখনই আমরা এই পথে এগোতে 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 বেশ কয়েকটা দেশে, প্রথম প্যারিসে প্রথম শ্রমিকরা ক্ষমতা দখল করে, পরে রাশিয়া সহ 14টা দেশে, তারপরে চীন, ভিয়েতনাম, বিভিন্ন দেশে এই সমাজ ব্যবস্থার সৃষ্টি হয়। এবং এই সমাজ ব্যবস্থায় সোভিয়েত ইউনিয়নের, রাশিয়া সহ অনেকগুলা ভিন্ন ভিন্ন জাত ও ধর্মের রাষ্ট্র থাকা সত্ত্বেও কোনো যুদ্ধ ছিল না। সোভিয়েত ইউনিয়নের অভ্যন্তরে কোনো হানাহানি, কোনো রক কাটা, গলা কাটা, খুন খারাপি, ক্ষুধা, দারিদ্র এগুলো ছিল না। এবং এতগুলো জাতির সম্মিলিত সোভিয়েত ইউনিয়ন, কোনো জাতিতে জাতিতে যুদ্ধ ছিল না, কোনো সীমান্ত ছিল না। সোভিয়েত ইউনিয়ন সীমানাহীন এক অর্থনৈতিক ব্যবস্থায় বহু ধর্মের লোকেরা বসবাস করছে, কোনো যুদ্ধ ছিল না। আসেন আপনার সাম্রাজ্যবাদ, বর্তমান সাম্রাজ্যবাদের যে যুগটা, এটা ভাবাবেগে চলে অতীতের মতো। ওই মানুষ যে তার বিবর্তন পদযাত্রায় কার্ল মার্ক্সের পথে যেভাবে লেনিন, কার্ল মার্ক্স, তারপরে স্টালিন, মাও সেতুংরা যেভাবে গিয়েছে, এরা বর্তমান সাম্রাজ্যবাদের যুগে এভাবে এগোচ্ছে না। বর্তমান সাম্রাজ্যবাদ হচ্ছে কি অসম পুঁজিবাদী ব্যবস্থা, ব্যক্তিগত মালিকানা, উৎপাদন ব্যবস্থা, বহু জাতিক, ভিন্ন ভিন্ন জাতির রাষ্ট্রগত ব্যবস্থা। এই অবস্থায় মুক্ত বাজার অর্থনীতি সমস্ত গণ্ডগোলের মূল কারণ। আজকের সাম্রাজ্যবাদের যুগে, আজকের পৃথিবীর যে সমস্যা, এর মূলে রয়েছে ব্যক্তিগত মালিকানা, ভিত্তিক উৎপাদন ব্যবস্থা, জাতিগত রাষ্ট্র এবং তাদের সম্মিলিত জাতিসংঘ। এই জাতিসংঘ সমস্ত দ্বন্দ্ব সংঘাত মীমাংসার জন্য সব বুর্জোয়া সাম্রাজ্যবাদীদের একটা সংঘ আছে। এই সংঘ থাকা সত্ত্বেও যুদ্ধও কিন্তু জাতিতে জাতিতে, রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ লেগে আছে। এবং যুদ্ধটা এখন কোনভাবে? সকাল বিকাল। এবং যুদ্ধটা কি কন্টিনিউ, বিশ্বব্যাপী যুদ্ধ হচ্ছে। তাদের একটা সর্বোচ্চ মীমাংসার যে জাতিসংঘ, এই থাকা সত্ত্বেও যুদ্ধ হচ্ছে। এবং জাতিসংঘের কি ভূমিকা, এগুলো আপনারা জানেন, আমিও জানি। এখন সামনে মহাকালের পদযাত্রার সামনে কি হবে? সামনে সাম্রাজ্যবাদী পুঁজিবাদীর পরে সামনে কি হবে? এটা যেই পদযাত্রা, যেই ধারাবাহিক বিবর্তনের মাধ্যমে আজকে আমরা সাম্রাজ্যবাদী পুঁজিবাদে অবস্থান করতেছি, অতীতে প্রতিটি সমাজ ও রাষ্ট্রে যেই কারণে টিকে থাকে নাই, ধ্বংস হয়ে গিয়েছে, আজও বিশ্বব্যাপী, দেশে দেশে, বাড়ি বাড়ি, গ্রামে গ্রামে, গোটা দুনিয়া নিয়ে যুদ্ধ। এটা কেউ পছন্দ করছে না। এবং প্রতিটি মানুষের স্বার্থের বিপক্ষে এই বিশ্ব ব্যবস্থা, অর্থাৎ বিশ্ব সাম্রাজ্যবাদী ব্যবস্থাটা প্রতিটি ব্যক্তির স্বার্থে কাজ না করে বিপক্ষে কাজ করছে। এমনকি বুর্জোয়ারাও যে সুখে আছে তা না,
সাম্রাজ্যবাদ নিজেও যে সুখে আছে তাও না, সাম্রাজ্যবাদ তার ব্যক্তিগত মালিকানা উৎপাদন ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য, তাদের অস্তিত্বের জন্য তারা লড়াই করছে, সবাই লড়াই করছে, সবাই যুদ্ধ করছে। কি অস্তিত্ব? তাদের সাম্রাজ্যবাদী পুঁজিবাদী শোষণ ব্যবস্থার অস্তিত্ব। এখন সাম্রাজ্যবাদী ব্যক্তি আর বুর্জোয়া ব্যক্তি এরা তো খুব কম। গোটা দুনিয়ার শ্রমিক শ্রেণী, গোটা দুনিয়ার কৃষক শ্রেণী, মেহনতি উৎপাদক শ্রেণী, সম্মানিত উৎপাদক শ্রেণী, শ্রমিক শ্রেণী, কৃষক শ্রেণী, এরা দুনিয়ার সংখ্যা অনেক বেশি এবং তাদের দুঃখ সীমাহীন। গণতান্ত্রিক কোনো অধিকার উৎপাদক শ্রেণীর ভিতর নাই। আর বুর্জোয়া শ্রেণীর ভিতরে কি আছে? সমস্ত কিছু আছে। তাদের সমস্যা কি? তাদের জানের নিরাপত্তা। তাদের সমস্যা কি? তারা ভোগবিলাস তাও করতে পারছে না, ভয়, আন্দোলনের ভয়, শ্রমিক শ্রেণীর ভয়, সর্বহারা শ্রেণীর ভয়। তাতে দেখা যাচ্ছে কি গোটা দুনিয়ায় অশান্তি। এখন অশান্তি অতীতের তালুকদারি যুগ, বাদশার যুগ কেন উৎখাত হয়েছে? কেন থাকে নাই? যে কারণে থাকে নাই, আজকের সাম্রাজ্যবাদ পুঁজিবাদও সেই একই কারণে থাকবে না। এখানে কিছু জ্ঞানী লোকেরা, আগেও ওই ধরনের জ্ঞানী ছিল, এই জ্ঞানী লোকদের ধারণা শ্রমিক শ্রেণী পৃথিবী জয় করবে। হাস্যকর, তাদের কাছে এটা হাস্যকর। তারা ইতিহাস জানে না, তারা বর্তমান জানে না। বর্তমানের অনেক বৃহত্তর মানুষ গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত। কাজে এই সমাজ ব্যবস্থাটাও থাকবে না, এটা কেউ ধরেও রাখতে পারবে না। এই সাম্রাজ্যবাদী পুঁজিবাদের পরে কোন যুগ? মানুষ অতীতের সব সমাজ ব্যবস্থা দেখে আসছে। মানুষ সাম্য চায়, মানুষ মুক্তি চায়, সবাই শান্তি চায়, মুক্তি চায়। এটা কোন পথে? এটা সমাজতান্ত্রিক পথে এটা প্রমাণ আছে। কাজী আগামী যে সমস্ত দিন আসতেছে সেই দিনগুলো সব হবে মানুষের ভিতরে মুক্তি, অর্থনৈতিক মুক্তি, সাংস্কৃতিক মুক্তি, জীবনের মুক্তি। এখানে হালে একটা নূতন, এই যে কথাটা আমি বলবো, এটা নূতন নয়, এটা অত্যন্ত প্রাচীন থেকে বয়ে আসছে। সেটা হচ্ছে কি ধর্ম অন্ধ কিছু লোকেদের কাজ এবং তাদের কথাবার্তা। এরা ওই ঈশ্বরের পৃথিবী কায়েম করতে চায়। ঈশ্বরের আইন আদালত, খোদার আইন আদালত, গ্রন্থের সংবিধান, মানুষ কর্তৃক আইন তাকে হারাম বলে। খোদার আইন, ঈশ্বরের আইন, ভগবানের আইন, যিশুর আইন, এই আইন দিয়ে তারা দেশ চালাতে চায়। এবং তাদের ইতিহাস এবং তাদের কার্যকলাপ আপনারা জানেন। এগুলা আমি একটু উল্লেখ করে দিচ্ছি। হোলি আর্টিজানে যে সমস্ত ছেলেরা মারা গিয়েছে সব মুসলমান। হোলি আর্টিজানের লক্ষ্য কি ছিল? ধর্ম ভিত্তিক রাষ্ট্র, শরিয়া আইন। আপনার এই যে বইমেলায় একটা ছেলেকে শিরচ্ছেদ করে ফেলছিল প্রকাশ্যে, বইমেলার গেটে। তার অপরাধ ছিল সে একজন ব্লগার, সে সমালোচক, ধর্ম নিয়ে বিভিন্ন প্রকার সমালোচনা করত। এভাবে রাজশাহী এক ভাষীটিকে হত্যা করে। উদ্দেশ্য, উনি থাকলে ধর্ম হবে না। কাজী ধর্মের এই ধর্মান্ধদের বিপক্ষে যে তাকে রক কাটে দাও, তাকে গলা কেটে দাও, তাকে হত্যা করো। এবং এই আন্দোলনকারীদের ভিতরে এটা নূতনত্ব না, আত্মহত্যা আক্রমণ, এটা কোনো ধর্মের লোকদের ভিতরে নাই। এটা দেখা যাচ্ছে এই যে মুসলিম ধর্মের ভিতরে আত্মহত্যা আন্দোলন আর আত্মহত্যা আক্রমণ। এবং আত্মহত্যাটা অপ্রতিরোধ্য, এটা ঠেকানো যায় না।
মানুষ যেখানে যাবে আত্মহত্যাকারী ওই কর্মীও সেখানে যেতে পারবে। কাজে আত্মহত্যা করা এটা ঠেকান যায় না। আত্মহত্যাকারীদের ভিতরে আমি এই বিষয়ে এতে তথ্যবত্য জানতে যে যতটা জানি, আত্মহত্যা আসলে বেয়ারসির ছেলেদেরকে নিয়ে আসে, অবুঝ বা বোকা টাইপের লোকদেরকে এরা নিয়ে এসে তাদেরকে কিছু টাকা দিয়ে বলে, তুমি এই জিনিসটা ওইখানে রেখে আসবা। আর ওই যে চালায় তার হাতে রিমোট কন্ট্রোল থাকে, তার হাতে ওই লোকটি তার পকেটে দিয়ে দেয়। কোনো জনসভা, কোনো বিল্ডিংয়ের পাশে এই লোকটাকে নিয়ে যেয়ে তাকে ভুলভাল বুঝিয়ে বলে কি এটা কিছু না, শুধু তুমি একটু রেখে আসবা, আর কিছু না। ওই লোকটা যখন ওই বিল্ডিংয়ের কাছে যায় বা ওই সভাস্থলে যায়, দূর থেকে সে রিমোট কন্ট্রোল দিয়া ওই বিস্ফোরণ ঘটিয়ে ফেলে এবং ওর সাথে ওই লোকটাই মারা যায়। ওই লোকটা তো জানলো না যে আমাকে 200 টাকা দিয়ে এটা পাঠালো, এর কি হবে না হবে। ও 200 টাকা লোভেই ওখানে চলে যায়। কৌশলটা করলো কি, এক বেওয়ারিশি, এক বোকা লোককে দিয়া এটা করিয়ে প্রচার দিচ্ছে কি, দেখেন ইসলামের জন্য কোরবান হয়ে যাচ্ছে। এবং বাদবাকি এদের ক্যাডারদেরকে ক্লাসে বুঝায় যে ইসলামের জন্য, খোদায়িত্ব দুনিয়া কায়েম করার জন্য দেখেন ছেলেটা আত্মহত্যা করলো, এটা বাকি ক্লাসে ওদেরকে বুঝায়। কিন্তু এইখানে কোনো কর্মীকে পাঠানো হয় না, বোকা টাইপের লোকদেরকে দিয়ে এই কৌশলটা করে তাই ওই বোকা লোকটাও হত্যা হয়ে যায়, আর তাদের ওইখানে সভাটা পণ্ড করতে হবে, দুটোই করলো। এখানে কিন্তু ওদের নিজস্ব কোনো ক্যাডার যায় না, নিজস্ব ক্যাডারদেরকে এগুলা শিখায়, উদ্বুদ্ধ করে। এবং কখনো কখনো একদম ধর্মান্ধ, সে কিছু জানে না, বাবা মা পৃথিবীর সব ছেড়ে দিয়েছে, ইসলামের জন্য আমি হত্যা হয়ে যাব, এমন কিছু লোক তারা সৃষ্টি করে তাদেরকে দিয়ে এই আত্মহত্যাকারী ব্যবস্থাটা এরা করে। আর পৃথিবীর কোনো ধর্মে আত্মহত্যাকারী কোনো অ্যাকশন হয় না। শুধু আমরা দেখতে পাচ্ছি ইসলাম ধর্মের লোকের ভিতরে আত্মহত্যাকারী আক্রমণটা হয়। এখন কোনটা সঠিক আত্মহত্যা করে আর কোনটা ওই বোকা শোকাদেরকে দিয়ে কাজ করায়, এটা আমার ঠিক জানা নাই। তবে পদ্ধতিরে তাদের এটা আমি জানি। আমাদের দেশে এই জুলাইয়ের যে আন্দোলনটা হচ্ছিল, বা জুলাইয়ের পরে সনদ বা জুলাই যোদ্ধা, হ্যাঁ, তাদের মুখে একটা প্রধান কথা ছিল আধিপত্যবাদ, এই ভারতীয় সম্প্রসারণবাদ, এটা ছিল তাদের মানে টার্গেট। এবং জীবন মরণ এটাকে সামনে রেখে আমি নিজেও সম্প্রসারণবাদ এবং ভারতীয় সম্প্রসারণের বিরুদ্ধে দীর্ঘকাল সংগ্রাম করে আসছি। ভারতীয় সম্প্রসারণবাদ এবং মার্কিন সহ ন্যাটো সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমি নিজেও সোচ্চার, আমি এখানে অ্যাক্টিভ। কিন্তু আধিপত্যবাদ একটা, এদের মুখে আধিপত্যবাদ এবং এখনো কিছু লোকেদের দেখি ফেসবুকে বলে আধিপত্যবাদ বিদায় হয়ে গেছে। আর ন্যাটো বা মার্কিন সাম্রাজ্যবাদ এ কথাটা এরা মুখে বলে না, আধিপত্যবাদ বিদায় হয়ে গেছে। আধিপত্যবাদ যারা বিরুদ্ধে যারা রক্ত দিল, দেশের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হলো, প্রাণ গেল, আধিপত্য থাকলো না। আধিপত্যবোধের উপরে এরা কি করতে চায়, জুলাই বিপ্লবী আন্দোলন কি করতে চায়, এদের একটা লক্ষ্য আছে, সেটা এরা বলতে পারতেছে না। শরিয়া আইন ভিত্তিক খোদাই শাসন, খোদার আদালতে খোদার কেতাব ধরে এরা শাসন করবে। এটা এখন বলতে পারতেছে না কেন? এখানে এই যে
চঞ্চলমতি নেতারা, যাদের বয়স 30-এর নিচে, 40 কারো হয় নাই, এর ভিতরে যে সমস্ত এদের গাইড দেয়, অর্থ দেয়, মদত দেয়, সব কিছু যারা দেয়, তারা আবার এই দেশেই থাকে না। মোশতাক গ্রুপ, ওই 71-এ পরাজিত যারা বিদেশে আসছে, ডালিম, ফারুক, এইসব, এদের কিছু ফাঁসি হয়েছে, জেল হয়েছে, বাদ বাকি ওরা দূরে, এবং ওরা এখনো দেশে আসে নাই। এবং একটা ওই যে ইউনূস সাহেবকে দিয়ে এইসব করাচ্ছে, এবং ইউনূস সাহেব বলছে আমাকে ক্ষমতায় বসিয়েছে ছাত্ররা, ছাত্ররা ক্ষমতায় বসিয়েছে, জনভোটে না, গণভোটে না, এবং ক্ষমতার আগে উনি কোনো দলের লোক না, ওনাকে ছাত্ররা বসিয়েছে। এখন এই যে ছাত্ররা বসিয়েছে, এখন আমরা চাই তোমাদের ম্যানিফেস্টো যেটা ঘোষণা করছো, তাই এদেশে অনেক দল সই করে নাই, কিন্তু মুখে মুখে দেখছি ধর্ম অন্যদের কাজ দেখতেছি। যেমন বিভিন্ন বাড়ি ভাঙচুর, আওয়ামী লীগ অবরোধ করছে, কেস হবে, অ্যারেস্ট করো, বিচার হবে। তার বাড়িতে দোষ করছে কি? তার ছেলে মেয়ে পরিবর্তন থাকবে কোথায়? শেখ সাহেবের বাড়িতে তছনছ করতেছে একাধিকবার, ওই বাড়িটা ধ্বংস করলে কি হবে? এদেশে আওয়ামী লীগ বা বঙ্গবন্ধুকে যারা ভালোবাসে, তার বাড়ি ভাঙলে দেল থেকে কি ভেঙে ফেলতে পারবে? তাদের দেল ভেঙে ফেলতে পারবে? কাজী এই ছেলে মানসিক কারবার, সাম্রাজ্যবাদ এই ইউনূস সাহেবকে দিয়ে যা করাচ্ছে, তাতে ক্ষতিটা কি? আমার বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হচ্ছে, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হচ্ছে, অনেক প্রাণ হারাচ্ছে। সুবিধা কে পাইল? ইউনূস সাহেবের এখন একটা কিছু নাই, কোনো মামলা নাই, মুক্ত। এবং যত লোক মারা গেছে, তারা কি জন্য মরছিল? ছিল কোঠা আন্দোলন, কোঠা আন্দোলন তো মেনে নিয়েছিল, তারপরে কোঠা পরে যা কিছু হচ্ছে দেশবাসী আপনারা জানেন, এখন কি হচ্ছে তাও আপনারা জানেন, আমিও জানি। কাজী এই যে যাহা কিছু হচ্ছে, এর কোনো জ্ঞান এদেশ থেকে না, এই জ্ঞান, এই প্ল্যান সাম্রাজ্যবাদ থেকে আসতেছে। সাম্রাজ্যবাদের বাজার দখল, বাংলাদেশের মার্কেট দখল, এটাই তাদের লক্ষ্য। কিন্তু আমাদের দেশে ইয়ং যুবতী, বালক বালিকা, এদেরকে দিয়ে এই সব করাচ্ছে। এখন বাংলাদেশে প্রতিটি কাজে ছাত্রর সাথে লাগিয়েছে কি? জনতা, ছাত্র জনতা। আপনাদের ইতিহাসে পড়েছেন পৃথিবীর কোন রাজনীতিতে ছাত্র কথাটা আছে? পাশের ভারত, বাংলাদেশ, ইউরোপ, আফ্রিকা, কোন দেশের কোন আন্দোলনে শুনছেন ছাত্র, ওই সমস্ত পার্টির সাথে ছাত্র আছে? আমাদের দেশে টোটাল যে মুরব্বী যারা আছে, বিভিন্ন রাজনৈতিক দলের বয়স, এদের তো সব জেলে, বুড়া, কিন্তু মাঠে কারা? ছাত্র। এখন স্কুল কলেজের দশা কি? ভার্সিটি স্কুলের দশা কি? এরা তো সকাল বিকাল রাস্তায় আছে এবং থাকছে। এখন আমি বলি না সব ছাত্র, এটা একটা প্রপাগান্ডা। ছাত্র একটা গোষ্ঠী আছে, এখানে আছে, তাদের সংখ্যা বেশ বৃদ্ধি পেয়েছে, কিন্তু বাদ বাকি যে কত ছাত্র আছে, সেই ছাত্র না। গোটা প্রচার চালাচ্ছে কি? ছাত্র। বাংলাদেশের দেশটাকে উল্টোতেছেও ছাত্র, বুট করতে হচ্ছে ছাত্র। এটার ভবিষ্যৎ মোটেই ভালো না। আমাদের দেশে যারা রাজনীতি করেন, তাদের হুঁশ হতে হবে যে একটা দেশের ছাত্র, আমাদের দেশের ছাত্র হার্ভার্ড ভার্সিটিতে পড়তে যাবে, দেশ বিদেশের থেকে বড় ডিগ্রি আনবে, বিজ্ঞানী হবে, জ্ঞানী হবে। এটা তো ছিল কথা, কিন্তু বিপরীত কি হচ্ছে? ঢাকা ভার্সিটিতে যে অর্ধেক ক্লাস পড়ে এখন
উপমন্ত্রী মন্ত্রী পদমর্যাদায় সচিবালয়ে বসে, অথব ছাত্র এখনো ভার্সিটিতেও ওর ছাত্রের নাম আছে। তা আমাদের দেশের যে ছাত্ররা উচ্চ শিক্ষা জ্ঞানী হওয়া, ডক্টরেট ডিগ্রি নেওয়া হওয়া, এটা নিচ্ছে, কিন্তু ভরি ভরি ছাত্র তো রক কাটায় নিয়ে যেত, গলা কাটায় নিয়ে যেত। তাহলে এর ভবিষ্যৎটা কি? এটাকে আমাদের ভাবতে হবে। আজকে সব কিছু আমাদেরই ভাবতে হবে। এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিটা কি একটু গভীরভাবে দেখেন। কি আমরা এমনই একটা দেশ, কি ছিলাম অতীতে, কি ছিলাম, এখন কি, কোন পর্যায়ে, এবং সামনে আমাদের ফিউচারটা কি? সামনে তো কোনো ফিউচারই নাই। দুই সাম্রাজ্যবাদীদের আমাদের মার্কেট নিয়ে কাড়াকাড়ি। রুশ, ভারত, ইরান, চীন, তাদের দরকার বাংলাদেশের মার্কেট। আমেরিকা, জাপান, জার্মান, ন্যাটোর দরকার আমাদের দেশ। বিষয়টা হলো এই গণ্ডগোলের পিছে মূল বিষয়টা হলো এখানে। এই রাশিয়ার আমরা খালাতো ভাই না, চীনের আমরা খালাতো ভাই না, এই যে ট্রাম্পের আমরা আত্মীয় স্বজন কিছু হই না। তাদের মার্কেটের দরকার, আমাদেরকে ভালোবাসে। কখনো আমরা পেপার পত্রিকায় দেখি রাশিয়া আমাদেরকে ভালোবাসে, চীন আমাদেরকে ভালোবাসে, আমেরিকা আমাদের ভালোবাসে। এসব ভালোবাসা না, এটা বুঝতে মোটেও কঠিন না। আমার দেশের সম্পদ, ম্যান পাওয়ার, আমাদের সম্পদ পানি, আমাদের দেশের মাছ, মাংস, ডিম, খনিজ, এগুলো তাদেরকে নিতে হবে। আর তাদের সামরস্য বিক্রি করতে হবে, তাদের সামরস্য বিক্রি করতে হবে। এজন্য মার্কিন সাম্রাজ্যবাদের মার্কেট সমস্যায় তারা বিশ্বে একটাকে আবার উল্টায় পাল্টায় যুদ্ধ করে, আবার তাদের তাদের পছন্দসই, তাদের প্রয়োজনের স্বার্থে বিশ্বটাকে আবার বিভাজন করে তারা এটা দুনিয়াটাকে সেট করবে। এবং তারই এই সমস্ত যুদ্ধ, তারই এই সমস্ত যুদ্ধ হচ্ছে। ওই ইউনূস সাহেবের আর কিছু লক্ষ্য নাই, তার কেস মামলার থেকে অব্যাহতি। ওটা হাসিনা দিলে ঠিকই হয়ে যেত, তার কেস না দিলে কিচ্ছু হতো না। তাছাড়া আর যে আর ওইটা আমি বলবো না। যারা পৃথিবীতে এই যে মানে খোদার আইন দিয়ে দেশ চালাতে চায়, খোদার নিয়মকানুন, তাদের কথা ভিন্ন। তাদের ইমান আমান ওখানে এত শক্ত যে নিজেরা বুকে বোম বেঁধে তারপরে যুদ্ধক্ষেত্রে যায়, মরে যায়, মরার জন্যই তারা যুদ্ধে যায়। তাদের কথাটা সম্পূর্ণ ভিন্ন। তাদের ডায়ালেকট্রিক্যাল চিন্তা কে শিখেবে, কে দিবে তাদের জ্ঞান? তারা কোনো জ্ঞান নেবে না। তারা ধর্মান্ধর জ্ঞান পেয়েছে, ওইখানে তারা অন্ধ। তো থ্যাংক ইউ, অনেকক্ষণ আলাপ হলাম। আমার তত্ত্বপত্য তো পাওয়া যায় না। পৃথিবীর সঠিক কোনো ইতিহাস নাই। পৃথিবীর সমস্ত ইতিহাস বিজয়ী দল, বিজয়ী নেতার ইতিহাস। পরাজিত কে? যেমন ফেরাউন পরাজিত হয়েছে, ফেরাউনের কোনো ইতিহাস নাই। কাজেই পৃথিবীতে যারা পরাজিত হয়েছে তাদের কোনো ইতিহাস নাই, শুধু বিজয়ীর ইতিহাস। দুটো ইতিহাস যদি যে সত্য মানুষ, ভালো মানুষ, সে দুটো ইতিহাসকে পাশাপাশি রাখবে। যেমন আমাদের দেশের ইতিহাস 25 বছরে পাকিস্তানের ইতিহাসটা আছে, 71-এ বাংলাদেশের ইতিহাসটাও আছে, দুটো ইতিহাস আছে। কিন্তু পৃথিবীর ইতিহাসটা সব বিজয়ী জাতির ইতিহাস। এখানে কোনো তথ্য বলতে গেলে চ্যালেঞ্জ রাখতে পারতেছি না, অর্থাৎ তথ্যপত্য নাই, পাওয়া যাচ্ছে না, অনেক তথ্য নাই। কাজে এখানে যে সমস্ত কথা আমরা বলি বা আমি বলি, অনেক কষ্ট করে অনুময়ে বা যে সমস্ত তথ্যপত্র পাই সেখান থেকে যাচাই বাছাই করেই বলতে হয়। তারপরেও কতটুকু তথ্যভিত্তিক, বাস্তবভিত্তিক হলো এটা তো আমি নিজেও সন্দিহান। আবার তো বোমা হয়েও থাকা যাচ্ছে না। থ্যাংক ইউ, আবার দেখা হবে আপনাদের সাথে।
অচরে